স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়ে দেশ, জাতি আর মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়া করলেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরের মূল ময়দান ছাড়াও আশেপাশের এলাকায় নামাজে অংশ নেন অনেকে। এর আগে সকাল থেকে চলে দেশি বিদেশি বক্তাদের গুরুত্বপূর্ণ বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। ১৬০ একরের ইজতেমার মূল ময়দান ছাড়াও জুম্মার নামাজের এই জমায়েতের ঢেউ ছড়িয়ে পড়েছে আশপাশের রাস্তাঘাট ও অলিগলিতে। বিশ্ব ইজতেমার জুম্মার নামাজে অংশ নিতে পেরে সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। এখানে আসলে ইমান ও আমলের মেহনত সম্পর্কে আলোচনা হয়, এতে আমাদের ইমান ও আমল বৃদ্ধি পায়। আমরা এদের কাছ থেকে শিখে সারা বাংলায় এই কাজের দাওয়াত মেহনতের কাজ আমরা ছড়িয়ে দিতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের এই দিনের নিসবতে ময়দানে উপস্থিত করছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরকালীন মুক্তি লাভের আশায় শীত কুয়াশার মধ্যে চলে মুসল্লিদের ইবাদত বন্দেগী। আল্লাহ তাআলা সকলের অন্তরে যেন শান্তি বিরাজ করে আনে, সেজন্য আমরা এই দিনই এক প্রতিষ্ঠানে এই বিশ্ব ইজতেমায় আসার জন্য আমরা আসছি আর কি। তাবলিগ জামাত হলো যে আমরা আম মানুষ কিছু জানি না, তাবলিগ জামাতে আসলে আমরা কি শিখতে পারি, এটা শিকার জায়গা, শিকার রাস্তা। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকা অংশের মানুষ। ইজতেমা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাসেও পতিত সরকারের গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীতে গণমিছিল শেষে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন নেতারা। এদিকে বিগত সময়ে জুলুমের পর্বত দলীয় নেতাকর্মীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী সব কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের এই গণমিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হয় মিছিল। শাহবাগ মোড়ে মিছিল শেষে কথা বলেন সংগঠনের নেতারা। আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসন করতে চায়। হুঁশিয়ারি আসে, নতুন করে যদি কেউ ফেসিবাদ সৃষ্টি করতে চায় অবস্থা আওয়ামী লীগের মতো শোচনীয় হবে। আজ পর্যন্ত ৬ মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। বাংলার জমিনে আওয়ামী সন্ত্রাসীদের, নিকৃষ্ট ফাসিস্টদের, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। রাজধানী ছাড়াও বগুড়া, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে ছিল ছাত্র শিবিরের গণমিছিল। এদিকে রাজধানীর মগবাজারে সাবেক নারী সংসদ সদস্য হাফেজা আসমা খাতুনের স্মরণ অনুষ্ঠানে যোগ দেন জামাতের আমির। বলেন, হঠকারিতা ও ফেসিবাদ কারোর জন্য কল্যাণ বয়ে আনে না। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় শহীদ মুগ্ধ মঞ্চ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যথায় ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সকালে আব্দুল্লাহপুরে বিক্ষোভ মিছিলে তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গ্রাফিতি মুছে তাদের অপমান করার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের ক্ষমা নেই। যারা তালিকা ছেড়েছে এবং মুক্তমং ভাঙচুর করেছে, এদেরকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আরও দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ ৭ দফা দাবিতে আজ আবারও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী থেকে গুলশান পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে
দ্বিচারিতা করছে সরকার। মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করলেও দুপুরের পর থেকে তারা কলেজের সামনে সড়ক বন্ধ করে দেয়। আমরা ব্যারিকেড দিয়েছি, মহাখালী বারাসাত ব্যারিকেড দিয়েছি বারবার, কিন্তু আমরা সেখান থেকে সরেছি শুধুমাত্র জনদুর্ভোগ যেন না হয় সেই কারণে। কিন্তু সরকারের দ্বিচারিতার কারণে বারবার আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হচ্ছে। মূল দাবি একটাই, সেটা হলো তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি। আমাদের দাবি না মানা আগ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে। আমি মনে করলাম যে না, ওদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি আমার অনেক প্রাক্তন বন্ধু বান্ধব যারা এই কলেজে পড়াশোনা করছে তাদের সাথে আলোচনা করেছি, তারাও আমার সাথে একাত্মতা ঘোষণা করেছে। দর্শক, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা কথা বলবো তার সাথে। নূপুর, কালকেও এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, গুলশান থেকে আমতলী পুরো রাস্তা বন্ধ ছিল, এতে জনমনে তীব্র ভোগান্তি দেখা দেয়। আজকেও দুপুরের পর থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু আজকে সকাল 11টার পর থেকে শান্তিপূর্ণভাবেই তারা তাদের আন্দোলন করছিল। সেই সাথে কিছুক্ষণ আগে থেকে তারা কিন্তু আমরণ অবস্থান কর্মসূচি নিয়েছেন তিতুমির কলেজের সামনে। তাদের বিগত কয়েক দিন থেকেই কিন্তু এই দাবিটি ছিল যে তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। আর এই দাবি লক্ষ্যের আদায়ে তারা কিন্তু বিগত কয়েকদিন থেকে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। সেই সাথে আমরা দেখেছি গত পরশুদিন থেকে অর্থাৎ বুধবার থেকে কিন্তু তারা এই তাদের অবস্থান কর্মসূচি করছিলেন, কিন্তু কালকে থেকে তারা আমরণ কর্মসূচি অবস্থান নিয়েছেন এবং তিতুমির কলেজের সামনেই এখন পর্যন্ত তারা আছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছে। তাদের দাবিগুলো 7 দফা যে দাবি ছিল সেগুলোই এখনো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তার মধ্যে মূল দাবি যেটা ছিল সেটি হচ্ছে তিতুমির কলেজকে তাদের বিশ্ববিদ্যালয় বানাতে হবে। আরেকটি বিষয় ছিল, তারা আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে ভোগান্তির বিষয় নিয়ে, এইভাবে রাস্তা অবরোধ করে যে ভোগান্তি হচ্ছে এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো কিন্তু সে বিষয় নিয়ে কথা বলেছে আমাদের সাথে। তারা বলছিলেন যে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করলে তাদের যে ভোগান্তি হচ্ছে সেটি তুলে ধরেছে। কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় ছিল, যখন রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে বা আমরণ অনশন কর্মসূচি করছেন, তখন কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, কোনো অ্যাম্বুলেন্স বা কোনো জরুরি কোনো গাড়ি যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তখন কিন্তু তারা তাদের শিক্ষার্থীরা তাদেরকে পৌঁছে দিচ্ছেন বা রাস্তা করে দিচ্ছেন। এই বিষয়টি বেশ লক্ষণীয় ছিল। তবে আমরা যে এই শিক্ষার্থীরা আছে এখানে তাদের সাথে কথা বলবো এবং জানবো তারা হচ্ছে এই যে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন, তারা এটা কতদিন চালিয়ে যাবেন বা তাদের দাবি না মানা হলে কি করবেন। আপনাদের যে দাবি সেটা নিয়ে কালকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসেছিলেন কথা বলতে, সেক্ষেত্রে তারা তো কথা বলেছেন। তো আপনাদের কি বলেছেন, তারা কি আপনাদেরকে আশ্বাস দিয়েছেন? ধন্যবাদ। দেখেন, আমাদেরকে যখন তারা আমরা যে আমরণ কর্মসূচি পালন করছি, সেখানে রাত্র 9টার দিকে যুগ্ম সচিব তিনি আসছেন, এসে তিনি বলেছেন যে আমাদের দাবিটি যৌক্তিক। তাহলে আমাদের কথা হচ্ছে, যদি আমাদের দাবি যৌক্তিক হয় তাহলে বিশ্ববিদ্যালয়তে কোথায় তাদের অসুবিধা? কিন্তু স্পষ্ট কোনো বার্তা তিনি নিয়ে আসেন নাই। আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে আমরণ কর্মসূচি পালন করছি, সেখান থেকে সেটা আমাদের গণ অনশন কর্মসূচি হয়েছে। এমনকি এই পর্যায়ে তিনি যে এসে যে কথা বলেছেন, আমরা ভেবেছিলাম যে রাষ্ট্রদূতকে পাঠাইছে, প্রতিনিধি আসছে, একটা স্পষ্ট বার্তা তিনি দিয়ে যাবেন, কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমাদেরকে দিয়ে যান না উনি। যেমনটি শুনছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসেছিলেন, তারা কিন্তু কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনো তাদের দাবি কেন মানা হচ্ছে না তারা কিন্তু বারবারই এটি তুলে ধরছেন। আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথেও কথা বলবো এবং জানতে চাইবো তাদের এই আন্দোলন চালিয়ে তারা কতদিন চালাবে, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কি কি আরো কর্মসূচি দিবে। আপনাদের সাথে তো কালকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, কথা বলেছেন, তাহলে এখন আপনাদের কি বলেছেন? আর আপনারা যদি আপনাদের দাবি না পূরণ না হয় তাহলে আপনারা কি করবেন পরবর্তীতে, এই বিষয়টি বলবেন। আমরা জানি আমাদের অনশন চলছে এবং গতকালকে যিনি আসছিলেন, আমাদের দাবি ছিল যে উনি আসবেন এবং এখানে দাঁড়িয়ে তিতুমিরকে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করে যাবেন।
কিন্তু তিনি সেটা করেন। আপনাকে একটু জানতে চাই, রাস্তাঘাট অবরোধ করার জন্য যে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, এই বিষয়টি আমরা 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 স্টুডেন্ট, আমাদেরও ফ্যামিলি আছে, আমরা বুঝতে পারছি যে ভোগান্তি হচ্ছে। আমরাও চাই না কেউ ভোগান্তিতে পড়ুক। অনেক হসপিটালাইজড রোগী থাকে, অনেক মানুষ থাকে, অনেক দিন। নূপুর বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজ থাকছে গাজীপুর রাজনীতির খবরাখবর। গণঅভ্যুত্থানের পর নানা অস্থিরতার মধ্যেও দিকে দিকে বইছে নির্বাচনী হাওয়া। ব্যতিক্রম নয় গাজীপুর মহানগরও। নির্বাচনের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের আলাদা আলাদা কর্মসূচিতে গাজীপুর বিএনপিতে গ্রুপিং স্পষ্ট। নির্বাচনের প্রস্তুতি নিলেও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত এবং ইসলামী আন্দোলন। আর তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকার অদূরে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুর। মহানগরীর বড় অংশ নিয়ে গাজীপুর 2 আসন। অভ্যুত্থানের পর দলীয় কর্মসূচি নিয়ে বিএনপি, জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন তৎপর হলেও লাপাত্তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এখানে মাঠের রাজনীতিতে বিএনপির গ্রুপিং স্পষ্ট। গুঞ্জন আছে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুল করিম রনি, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু এবং কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। এই 5 নেতাই আলাদা আলাদা কর্মসূচি পালন করছেন। তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলছেন দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই মিলে তার জন্য কাজ করবেন। গাজীপুর মহানগর বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে খুব শক্তিশালী। প্রতিযোগিতা থাকতেই পারে, নাম কেউ মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, সেখানে দল বিবেচনা করবে, হাইকমান্ড বিবেচনা করবে। জামায়াত নেতারা মনে করেন সংস্কারের পর নির্বাচন হলে তার সুফল পাবে জনগণ। আর গাজীপুর 2 আসনে তাদের প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসেন আলী। আমরা মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা 5ই আগস্টের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের বিচার হওয়া দরকার এবং তাদেরকে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সংস্কার হওয়ার পর যে নির্বাচন হবে সে নির্বাচনের সুফল জনগণ পাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ স্বৈরাচারের পতন হলেও একটি দলের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে দলটি। আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র পরিবর্তন হয় নাই এবং আগের ট্রেডিশন মতোই আর তারা চলছে। আমরা তো অবস্থা পরিবর্তন চাই, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্যই কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে। নির্বাচনী সংস্কারের পরে কিভাবে নির্বাচনটা হবে এটার উপর নির্ভর করবে যে আমরা আসলে কিভাবে নির্বাচন যাচ্ছে। এদিকে তারুণ্যের হাত ধরে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাঠ গোছানোর পাশাপাশি লাগাতার কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে মহানগরে অলরেডি আমাদের কার্যক্রম শুরু করেছি। মানুষ আমাদেরকে দেখতে চায় ভালো একটা জায়গা, যেখানে আমরা আমাদের যে সংস্কারের যে কথাগুলো বলি সেই জায়গা থেকে যেন আমরা সংস্কারগুলো করতে পারি। অরাজনৈতিক সমালোচকরা বলছেন রাজনীতির মাঠে সাংগঠনিক অবস্থান শক্ত করতে দখলবাজি চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে দলগুলোকে। বিশ্বাসহীনতার নির্বাচন, সেই দখলবাজি, সেই টেন্ডারবাজি, সেই দুঃশাসন যেন আমরা না দেখি, এটা কিন্তু জনগণের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি দেখি, মানুষ শেষ পর্যন্ত 2টি দলকেই বেছে নেয়। আশা করা যাচ্ছে আমরা এইবার সেটার ভিন্ন কিছু দেখতে পাবো বলে বিশ্বাস রাখছি। 57টি ওয়ার্ড নিয়ে 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। 5টি আসনে বিন্যস্ত এই জেলার 1 ও 5 আসন আংশিক মহানগরে থাকলেও 2 নং আসনের পুরোটাই মহানগরের মধ্যে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। দেশের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না। বিক্রেতাদের অভিযোগ আগাম টাকা নিয়েও সরবরাহ করে না কোম্পানিগুলো। ডিলারদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না চাহিদা মতো তেল। বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটে দাম বেড়েছে খোলা সয়াবিন সহ অন্য বিকল্প ভোজ্য তেলের। কোম্পানিগুলোর লোকসান বিবেচনায় নিয়ে প্রায় 2 মাস আগে সয়াবিন তেলের দাম বাড়ায় সরকার, কিন্তু তারপরও প্রতিষ্ঠানগুলো বাজারে চাহিদা মতো সরবরাহ বাড়ায়নি এমন অভিযোগ বিক্রেতাদের। সকালে 3-3টা ডিলারের সঙ্গে কথা হলো,
তারা বলতেছে তাদের কাছে কোনো সোয়াবিনই নাই, বোতলজাত পায় নাই, ড্রামও পায় নাই। টাকা চলে গেছে তাদের কাছে, এখন তারা যেদিন দেয় সেদিন পাবো, তাছাড়া তো আর কিছু করার নাই। রাজধানীর বাজারে 5 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 845 থেকে 850 টাকায়, আর 1 লিটারের বোতল 170 টাকা। তবে বাস্তবতা হলো 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ নেই। বলে নাই, মাল নাই, প্রোডাকশন নাই, মাল নাই, তা আমরা কি বলবো? ওরা যা বলে তাই তো শুনি। 5 লিটারে গুলো বিক্রি করতেছি 850 টাকা। বোতলজাত তেলের সংকটে দাম বেড়েছে খোলা তেলের। বাজার ভেদে বিক্রি হচ্ছে 166 থেকে 170 টাকা লিটার বা 185 টাকা কেজি দরে। পামজাত যে তেলটা ওটা কেজি দাম বিক্রি করতে হচ্ছে আপনার 172 থেকে 170 থেকে 175 টাকা বা সুপারজাত। বাজারের অস্থিরতায় বন্ধ কারওয়ান বাজারের ডিলারের দোকান। সয়াবিন তেলের সংকটে দাম বেড়েছে বিকল্প ভোজ্য তেল রাইস ব্র্যান, ক্যানেলা ও সানফ্লাওয়ারের। রাইস ব্র্যান ওই যে দাম বাড়াইছে, যে আগে ছিল 1050, এখন করছে 1080। তো ক্যানেলা এখন না ভাই, এটা খাইতে হচ্ছে। সোয়াবিন নাই, আমরা তো খোঁজ করতেছি, সোয়াবিন নাই, কোথায় গেছে এটা সরকার দেখুক। একই চিত্র ঢাকার বাইরেও। খুলনা মহানগরীর গল্লামারী বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার, আর খোলা তেলের দর 180 থেকে 185 টাকা। বোতল একটু সংকট আছে, বোতল তেলটা পাওয়া যাচ্ছে না। 842 টাকা কিনি, 850 টাকা বিক্রি করি 5 লিটার তেল, কিন্তু তার সাথে আটা, ময়দা, চিনি গুঁড়া, চাল এগুলা নিতে হবে, তাও পাওয়া যাচ্ছে না ঠিক মতন। এ অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়েও। আধা লিটার ও 1 লিটারের বোতলের সংকটে বিপাকে নিম্ন আয়ের ক্রেতা। বোতলজাত যে সোয়াবিন সেটা হচ্ছে আপনার একটু কম দাম। এই সোয়াবিনটা খোলা বাজারে বিক্রি করার জন্য তারা বোতলজাত থেকে খোলা টিনে করে বিক্রি করতেছে। যেরকম দাম আছে তাছাড়া অনেক কমানোর প্রয়োজন, কারণ এরকম তো কেনার প্রয়োজন আমাদের সামর্থ্য নাই। দেশ জুড়েই বিক্রেতারা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ না নিলে আসছে রমজানে এ সংকট আরও তীব্র হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কাল পর্দা উঠছে অমর একুশে বইমেলার। বেলা 3টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বই মেলার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, হরতাল দিয়ে নাশকতা করার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। উস্কানিমূলক কোনো বই যেন মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বলেও জানান তিনি। ধীরে ধীরে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। 600-র বেশি প্রতিষ্ঠান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হাতুড়ি পেরেক আর রং তুলির আঁচড়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত কর্মীরা। শনিবার বেলা 3টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এবারের বইমেলায় থাকছে জুলাই চত্বর। অমর একুশে গ্রন্থমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার মানসম্পন্ন বই প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোর তুলনায় পাঠক দর্শনার্থীর ভিড় বাড়ার আশাও তাদের। আশা করতেছি যথা সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হবে এবং আমরা আগামীকালকের জন্য প্রিপারেড। আশা করি এবার বেচাকেনা খুবই ভালো হবে। আমরা প্রত্যাশা করতেছি গতবারের চেয়ে এবারের বইমেলাটা খুব ভালোভাবে শুরু হবে। শুক্রবার সকালে মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বইমেলায় লেখক প্রকাশকদের উপর হামলার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের উপর নজর রাখা হচ্ছে। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 1 মাস মেলা চলবে। এই 1 মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। মেলায় যেন কোনো উস্কানিমূলক বই প্রকাশিত না হয় সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। এছাড়া ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করবে পুলিশ। আর দ্বিতীয় অংশ
ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে, তাই জমজমাট মেলা প্রাঙ্গণ। নানা ছাড়ে বেড়েছে বিক্রিও। মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে বিকেল 4টায়, তবে আজ মেলা চলবে রাত 10টা পর্যন্ত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আয়োজনের শেষ দিন, তার ওপর সাপ্তাহিক ছুটির দিনও, তাই সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সমাপনী দিন উপলক্ষে স্টলে স্টলে বিশেষ ছাড় আর তা লুফে নেন অনেকে। আমি আমার ফ্যামিলির সাথে আসছি বাণিজ্য মেলায় এবং অনেক জিনিসে অফার আছে, এর জন্য অনেক জিনিস কেনাকাটা করেছি এবং আমার খুব ভালো লাগছে। গতবারের থেকে এবারে অনেক ভালো সাড়া পেয়েছি। 1 জানুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলার শেষ দিন ছুটির দিন হওয়ায় ভিড় বাড়ছে ক্রেতাদের। পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগ করতেও আসছেন অনেকেই। অনেক ভালো লাগছে, শেষ দিনের আগেও আসা হয়েছে আমাদের, এবার ফ্যামিলি সহ সবাই মিলে এসেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। শেষ দিন ঘুরতে আসছি, আমরা অনেক কিছু কিনবো, আমরা আগে মেলাটা ঘুরে দেখবো, যেটা পছন্দ হবে আমরা কেনার চেষ্টা করব। ক্রেতা দর্শনার্থীদের চাহিদা বিবেচনা করে অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা, কিন্তু শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি মেলা কর্তৃপক্ষ। এক্সপেকটেশন আমাদের মোটামুটি ফুলফিল হয়েছে, তবে আমাদের একটা ডিজায়ার ছিল যদি এই ফেয়ারটা আরও কিছুদিন এক্সটেন্ড করে যেত, সবাই উপকৃত। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অংশ নেয় বাণিজ্য মেলায়। মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্প ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের যেমন গুণগত মান, প্যাকেজিং, প্রদর্শন ও বিপণন করতে পারেন, ঠিক তেমনি পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারেরও সুযোগ লাভ করে থাকেন। মানজু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের মিলন মেলায় মুখরিত ময়মনসিংহের ভালুকার আলাদিন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। স্ট্যান্ডার্ড গ্রুপের 3000 কর্মীর অংশগ্রহণে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। স্ট্যান্ডার্ড গ্রুপের শীর্ষ কর্মকর্তা মোস্তফা কামাল জামান, বার্ষিক বনভোজনের এই আয়োজন কর্মীদের মধ্যে আন্তরিকতা বাড়ানোর পাশাপাশি কাজের স্পৃহা বাড়াবে। দিনব্যাপী গান বাজনা, খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মীদের মধ্যে সম্প্রীতি বাড়াবে বলে মনে করেন তিনি। বার্ষিক এ বনভোজনে কর্মীদের গান গেয়ে শোনান জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা।